আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাবকে ডেবিট করা হয়? নিত্য মজুদ পদ্ধতি বলতে আমরা আধুনিক পদ্ধতিকে বুঝি, যেখানে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সাথেই হিসাবটা করে ফেলা হয়, অর্থাৎ এটাকে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য ক্রয়কে বলা হয় মূলত মজুদ পণ্য। পণ্য ক্রয়কে বলা হয় মূলত মজুদ পণ্য। পণ্য ক্রয় হিসাবের জন্য কোন হিসাবটাকে ডেবিট করা হবে? আমরা নর্মালি ক্রয়কে যখন ডেবিট করি তাহলে মজুদ পণ্য হিসাবকেও এখানে ডেবিট করতে হবে। তার উত্তর হচ্ছে মজুদ পণ্য হিসাবকে আমরা ডেবিট করব। 2 নম্বর প্রশ্ন, প্রধান ক্যাশিয়ার হতে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান কোন ধরনের লেনদেন? প্রধান ক্যাশিয়ার থেকে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান করলে কোন ধরনের লেনদেন হবে? প্রধান ক্যাশিয়ার একটা প্রতিষ্ঠানের একজন কর্মচারী, আর খুচরা ক্যাশিয়ারটাও মূলত একটা প্রতিষ্ঠানের কর্মচারীকে যদি আমরা ধরি, তাহলে প্রধান ক্যাশিয়ার প্রতিষ্ঠানের ভিতরে আছে আর খুচরা ক্যাশিয়ারটাও প্রতিষ্ঠানের ভিতরে আছে। তাহলে এই একই প্রতিষ্ঠান থেকে টাকা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে তখন আমরা এটাকে বলবো আন্তঃলেনদেন। এটাকে বলবো আন্তঃলেনদেন। উত্তর হবে আমাদের আন্তঃলেনদেন, কারণ প্রতিষ্ঠানের ভিতরে এখানে লেনদেন হচ্ছে বিধায় এটাকে বলা হচ্ছে আন্তঃলেনদেন। 3 নম্বর প্রশ্ন, খতিয়ানের চলমান জ্যারছকের প্রধান সুবিধাটা কি? খতিয়ানের চলমান জ্যারছক, যেটাকে আমরা আধুনিক ছক বলি, এই আধুনিক ছকে মূলত প্রতি ডেটে অর্থাৎ প্রতি তারিখে আমরা হিসাবের উদ্বৃত্তগুলো জানতে পারি, ব্যালেন্সটা আমরা জানতে পারি। তাহলে উত্তর হবে প্রতিনিয়ত প্রতিটি হিসাবের উদ্বৃত্তটা জানা যায়। 4 নম্বর, ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়? ক্রেডিট নোট এবং ডেবিট নোট এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট নোট হয় মূলত ক্রয় ফেরতের জন্য, ডেবিট নোট হয় ক্রয় ফেরতের জন্য, আর ক্রেডিট নোট হবে বিক্রয় ফেরতের জন্য। ক্রেডিট নোট হবে বিক্রয় ফেরতের জন্য। ডেবিট নোট হবে ক্রয় ফেরতের জন্য আর ক্রেডিট নোট হবে মূলত বিক্রয় ফেরতের জন্য। তাহলে এখানে ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়? বিক্রয় ফেরতের সময় মূলত প্রস্তুত করা হয়। 5 নম্বর প্রশ্ন, দেনালিপি কার নিকট প্রেরণ করা হয়? দেনালিপি এবং পাওনালিপি। দেনালিপি বলতে আমরা ডেবিট নোটকে বুঝি, আর পাওনালিপি বলতে আমরা ক্রেডিট নোটকে বুঝি। ওকে, দেনালিপি সাধারণত বিক্রেতা কর্তৃক ক্রেতার নিকট পাঠানো হয়। বিক্রেতা তৈরি করে ক্রেতাকে পাঠাবে। সো এখানে দেনালিপি কার নিকট প্রেরণ করা হবে? ক্রেতার নিকট প্রেরণ করা হবে। আমরা আরেকটা এখানে সাথে দিয়েছি পাওনালিপি, ক্রেডিট নোট ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট পাঠানো হবে। ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট পাঠানো হবে। তাহলে যদি আমাদের প্রশ্নে পাওনালিপি আসে, পাওনালিপি হচ্ছে ক্রেডিট নোট, ক্রেতা কর্তৃক বিক্রেতাকে এখানে কি করবে? বিক্রেতার নিকট পাঠানো হবে। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কত সালে ভ্যাট চালু হয়? বাংলাদেশে 1991 সালে জুলাই 1 তারিখে ভ্যাট চালু হয়। জুলাই 1 তারিখে ভ্যাটটা চালু হয়। বাংলাদেশ সরকার 1991 সালের জুলাই 1 তারিখে ভ্যাট চালু করে, তখন ভ্যাটের হাত ধরা হয়েছে কয় পার্সেন্ট? 15%। আমরা সাথে এটাও মনে রাখবো। 7 নম্বর প্রশ্ন, 10% বাট্টায় 500 টাকা বাট্টা বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো, পরিশোধিত টাকার পরিমাণ কত? তাহলে 10% বাট্টায় 500 টাকা, 10% বাট্টায় 500 টাকা, তার মানে বোঝাচ্ছে 10%-এর দামই মূলত এখানে 500 টাকা। এই বাট্টা বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা মনে মনে যদি আমাদের দেনা টাকা যদি ধরি 100 টাকা, 100 টাকার উপর যদি 10% 10 টাকা হয়, তাহলে আমরা বাট্টা পেয়েছি এখানে 10, তাহলে সেক্ষেত্রে আমরা পরিশোধ করব 90। তাহলে 90 অংশ আমরা পরিশোধ করব। 10%-এর দাম যদি 500 টাকা হয়, তাহলে 1%-এর দাম কত? 1%-এর দাম হবে নিচে 10 উপরে 500, নিচে 10 উপরে 500। আমরা পার্সেন্ট অ্যাভয়েড করেছি। আর পরিশোধিত টাকা অংশ হচ্ছে 90, তাহলে 90% হবে, গুণ হবে এখানে 90, গুণ হবে এই জায়গায় 90। তাহলে আমরা 10%-এর টাকা পেয়েছি 500, 10 দিয়ে ভাগ করব, আর পরিশোধিত অংশ হচ্ছে 90, এই জন্য আমরা 90 দিয়ে গুণ করব। তাহলে এই জায়গায় এই শূন্য কাটলাম, তাহলে 500 আর 9 গুণ করলে হচ্ছে 4500 টাকা। এই 4500 টাকা হচ্ছে আমাদের পরিশোধিত টাকার পরিমাণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এটা। ঠিক আছে, তাহলে
এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, কত পার্সেন্টের টাকা দেওয়া আছে আর পরিশোধ করব কত অংশ, এটাও আমাদেরকে বুঝতে হবে। 100% যদি আমাদেরকে পাওনা টাকা বা দেনা টাকা আমরা ধরি, এই জায়গা থেকে 10% বাদটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা বাদ বাকি 90% টাকা পরিশোধ করব। আমাদের প্রশ্নে 10%-এর টাকা আছে, এই জন্য 10% সমান সমান 500 টাকা। 10% সমান সমান 500 টাকা। 1%-এ বের করার জন্য 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে। আর কত পার্সেন্ট পরিশোধ করব? 90, এই জন্য 90 দিয়ে গুণ হবে। আশা করি বুঝেছ। 8 নম্বর প্রশ্ন, তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। অর্থাৎ একটা পণ্যের তালিকা মূল্যের উপর যদি আমরা ক্রেতাকে ছাড় দিই, এটাকে আমরা বলবো কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। 9 নম্বর প্রশ্ন, পাওনাদারকে 1000 টাকার পুনঃনিষ্পত্তিতে 850 টাকা প্রদান করা হয়েছে। তাহলে 1000 টাকার পুনঃনিষ্পত্তি প্রদান করা হয়েছে 850, তাহলে এখানে ডিসকাউন্ট বা বাট্টা হয়েছে 150। বাকি 150 টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে? আর আমরা যখন পাওনাদারকে পরিশোধ করব, তাহলে আমাদের জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট। আমরা নগদ টাকা দিয়ে পরিশোধ করব, নগদান হিসাব হবে ক্রেডিট। এবং টাকা আমি কম দিয়েছি, 150 টাকা আমি ডিসকাউন্ট এখানে পেয়েছি, এই ডিসকাউন্টটা প্রতিষ্ঠানের জন্য আয় হিসাবে গণ্য হবে, এটার নাম হবে প্রাপ্ত বাট্টা ক্রেডিট। এই প্রাপ্ত বাট্টা মূলত এখানে আয় হিসাবে গণ্য হবে। উত্তর হবে আয়। তাহলে আয় আছে আমাদের গতে হবে আয়। 10 নম্বর প্রশ্ন, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হবে? আমরা একটু আগে শিখেছিলাম ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট আর বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট। তাহলে এখানে ক্রয় ফেরতের কথা বলেছে, তাহলে ডেবিট নোট। নিচের কোনটি নগদ টাকা পাওয়া যায় না? নিচের কোনটিতে নগদ টাকা পাওয়া যায় না? প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত ভাড়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটাতে আমরা নগদ টাকা পাবো না? আমরা প্রথমে বুঝবো প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা এটা মূলত মূল টাকা থেকে কিছু টাকা ছাড় দিয়ে বাকি টাকা আমরা পরিশোধ করি। আর এই যে কিছু টাকা আমি ছাড় পেয়েছি, এটার জন্য কিন্তু টাকা দেওয়া হয় না, টাকা নেওয়া হয় না। ঠিক আছে? এই যে বাট্টার জন্য মূলত প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টার জন্য, বা এটাকে আমরা নগদ বাট্টাও বলতে পারি, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টার জন্য মূলত কোনো নগদ টাকা পাওয়া যায় না, দেওয়া হয় না। সো এখানে উত্তর হবে প্রাপ্ত সুদের জন্য আমরা টাকা পাই, প্রাপ্ত কমিশনের জন্য টাকা পাই, প্রাপ্ত ভাড়ার জন্য টাকা পাই, কিন্তু প্রাপ্ত বাট্টার জন্য কোনো টাকা পাওয়া যায় না। তাহলে উত্তর হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন, বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়, নিচের কোন হিসাবটিকে ডেবিট করতে হবে? বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে এটা ব্যবসায়িক উদ্দেশ্য। আমি ব্যবহার করার জন্য কম্পিউটারটা কিনি নাই, তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমি কম্পিউটার কিনবো, এটা হয়ে যাবে তখন পণ্য, এই জায়গা হয়ে যাবে পণ্য ক্রয়, তাহলে কম্পিউটার হয়ে যাবে পণ্য ক্রয়। 13 নম্বর প্রশ্ন, হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে? এখানে ক নম্বরে সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান। খরতে দেওয়া আছে লেনদেন শনাক্তকরণ, জাবেদা, খতিয়ান। বকেয়া ধারণা, আয় ব্যয় সংযোগ ধারণা, লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান। হিসাব চক্রের কোন ধাপগুলো? লেনদেন শনাক্তকরণ একটা হিসাব চক্রের ধাপ, জাবেদা একটা হিসাব চক্রের ধাপ, খতিয়ান একটা হিসাব চক্রের ধাপ। এগুলো সারা বছর চলমান থাকবে, সারা বছর এটা চক্র আকারে ঘুরতে থাকবে। তাহলে উত্তর হবে খ নাম্বার। 14 নম্বর প্রশ্ন, তাইজুলের নিকট 10% বাট্টা পাওয়া গেল, 10% বাট্টায় পাওয়া গেল 5400 টাকা। 10% বাট্টায় আমরা পেয়েছি 5400 টাকা। 10% বাট্টায় আমরা পেয়েছি 5400 টাকা। বাট্টার পরিমাণ কত? 100% যদি টাকা হয়, এই টাকা থেকে যদি 10% বাট্টা হয়, তাহলে 10% বাদে মূলত 90% টাকা পাওয়া যাবে। এখানে বলেছে 10% বাট্টায় পাওয়া গেছে, তার মানে 90%-এর টাকা পাওয়া গেছে 5400 টাকা। বাট্টার পরিমাণ কত? বাট্টার পরিমাণ হচ্ছে 10%। তাহলে যত পার্সেন্টের টাকা পাবো সেটা দিয়ে ভাগ, 5400-কে 90 দিয়ে ভাগ, কারণ 90%-এর টাকা পেয়েছি, আর বাট্টা হচ্ছে আমাদের 10%, তাহলে 10 দিয়ে হবে গুণ। এই শূন্য কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম, তাহলে 600 টাকা। এই 600 টাকা হচ্ছে আমাদের বাট্টার পরিমাণ। 10% বাট্টাই পাওয়া গেছে, তার মানে 10% বাট্টা বাদ দিয়ে মূলত আমরা পেয়েছি 90%-এর টাকা 5400 টাকা, এই জন্য 90 দিয়ে ভাগ হবে।
আর 10% হচ্ছে বাট্টার পরিমাণ, 10 দিয়ে গুণ হবে। 15 নাম্বার, এখানে ক্যাশ মেমো হবে। ক্যাশ মেমোর মূল কপি কাকে দেওয়া হয়? ক্যাশ মেমোর মূল কপিটা মূলত ক্রেতাকে দেওয়া হয়। ক্যাশ মেমোর মূল কপিটা মূলত ক্রেতাকে দেওয়া হয়। সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে? মূলত সমাপনী জাবেদা কি জন্য করা হয় সেটা জানতে হবে। সমাপনী জাবেদা হচ্ছে আয় হিসাব ও ব্যয় হিসাব বন্ধের জন্য জাবেদা। আয় হিসাব ও ব্যয় হিসাব বন্ধের জন্য যে জাবেদা সেটা মূলত সমাপনী জাবেদা। তাহলে আমাদের প্রশ্নে কোনটা আয় ব্যয় আমরা একটু খুঁজে নিব। অগ্রিম ভাড়া এটা সম্পদ, পুঞ্জীভূত অবচয় এটা বিপরীত সম্পদ এবং বকেয়া বেতন এটা দায়। শুধুমাত্র বিমা প্রিমিয়াম, এই বিমা প্রিমিয়ামটা হচ্ছে ব্যয়। এই হিসাবটাকে আমাকে বন্ধ করতে হবে। বন্ধ করার মানে হচ্ছে জেরটাকে শূন্য করতে হবে। তাহলে সমাপনী জাবেদার পর কোন হিসাবে জের শূন্য হবে? বিমা প্রিমিয়াম। 17 নাম্বার, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ 1 ঘর নগদান বইয়ের লিপিবদ্ধ করা হয় কোথায়? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ করা হলে এটা মূলত ডেবিট এবং ক্রেডিট কোনো দিকে লেখা হয় না, কারণ এখানে ব্যাংকের ঘরটা নেই, এই কারণে ডেবিট ক্রেডিট কোনো দিকে লিখতে হবে না। খতিয়ানের বইয়ের দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কি বলে? জ্যার নির্ণয়। খতিয়ানের দুই দিকের পার্থক্য জ্যারটাই হচ্ছে মূলত এখানে জ্যার, পার্থক্যটাই মূলত এখানে জ্যার। তাহলে দুই দিকের পার্থক্যটাই মূলত জ্যার নির্ণয় করা হয়। কিসের ভিত্তিতে ক্রয় ও বিক্রয়ের জাবেদা প্রস্তুত করা হয়? ক্রয় ও বিক্রয়ের জাবেদা প্রস্তুত করা হয় মূলত চালানের জন্য। ডেবিট নোট ক্রয় ফেরতের জন্য, ক্রেডিট নোট বিক্রয় ফেরতের জন্য, ভাউচার হচ্ছে সকল ব্যয় এবং আয়ের জন্য, আর এখানে ক্রয় বিক্রয়ের জন্য জাবেদা মূলত চালান। এরপরে 20 নাম্বার প্রশ্ন, লেনদেনকে কেন জাবেদাভুক্ত করা হবে বা জাবেদাভুক্ত কেন করা হয়? লেনদেনকে মূলত স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য জাবেদাটা করতে হয়। তাহলে উত্তর হচ্ছে খ, লেনদেনকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে জাবেদা করতে হয়। অগ্রিম ভাড়া পাওয়া গেলে ডেবিট কোনটি হবে? অগ্রিম ভাড়া যখন আমরা পাবো নগদান হিসাব ডেবিট হবে এবং অগ্রিম ভাড়া ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট হবে, অগ্রিম ভাড়া ক্রেডিট হবে। তাহলে এখানে ডেবিট কোনটা হবে? নগদান হিসাব। এরপরে 22 নাম্বার প্রশ্ন, জাবেদাকে কি ধরনের বই বলা হয়? জাবেদা মাসিক বই, বাৎসরিক বই, সাপ্তাহিক বই। জাবেদা মূলত একটা দৈনিক বই, প্রাথমিক বই বা দৈনিক বই। উত্তর হবে দৈনিক বই। 23 নাম্বার, নগদান বই সংরক্ষণে কোন খাতটি পরস্পর বিরোধী চরিত্র বহন করে? নগদান বই সংরক্ষণে কোন খাতটি সবসময় বিরোধী চরিত্র বহন করে? নগদান বই সংরক্ষণে বাট্টাটা মূলত বিরোধী চরিত্র বহন করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট্টাটা বিরোধী চরিত্র বহন করে। তাহলে এখানে দুইটা বাট্টা থাকে, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। একটা হবে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এই দুটো অংশ মূলত নগদান বইয়ে বিরোধী চরিত্র বহন করে। ঠিক আছে? আচ্ছা, 24 নাম্বার প্রশ্ন, পোস্ট কার্ড ক্রয় খুচরা নগদান বইয়ে লিপিবদ্ধের ক্ষেত্রে শিরোনাম কি হবে? পোস্ট কার্ড এটা বলা হয় ডাক ও তার খরচ, এটার নাম হবে কি? ডাক ও তার খরচ। 25 নাম্বার প্রশ্ন, প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কিভাবে? প্রাপ্য হিসাব সৃষ্টি হবে ধারা বিক্রয়ের মাধ্যমে, বাকিতে সেবার মাধ্যমে, প্রাপ্য সুদ হতে। এই তিনটি জিনিস থেকে মূলত প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। ধারা বিক্রয় করলে প্রাপ্য হিসাব হবে, বাকিতে সেবা দিলেও হবে এবং প্রাপ্য সুদ হলেও আমাদের এখানে কি হবে? প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। তাহলে তিনোটাই অংশ হচ্ছে মূলত আমাদের প্রাপ্য হিসাবের অংশ। 26 নাম্বার, বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। এখানে নগদ আয় ও ব্যয় নামে কোনো জাবেদা নেই। তার উত্তর হবে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা। এই দুইটা ক নাম্বার উত্তর। দোতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে কি কি হবে? লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব? হ্যাঁ, সম্ভব অবশ্যই। লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটতে পারে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব। তাহলে দোতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে লেনদেনটার পূর্ণাঙ্গ একটা হিসাব পাবো। লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটতে পারে এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে।
28 নম্বর, কন্ট্রা সম্পদ কোনটি? যে সকল হিসাবগুলো সম্পদের পরিমাণ কমিয়ে দেবে, যে সকল হিসাবগুলো সম্পদের পরিমাণ কমিয়ে দেয় সেগুলোকে বলা হয় কন্ট্রা সম্পদ, বিপরীত সম্পদ, প্রতি সম্পদ। তাহলে অবচয় সঞ্চিতি একটা কন্ট্রা সম্পদ, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের দেনাদারের পরিমাণ কমায় কন্ট্রা সম্পদ, বন্ডের অবহার এটা ডিরেক্ট সম্পদ। ওকে, এটা হচ্ছে একটা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কন্ট্রা সম্পদ, উত্তর হচ্ছে ক। 29 নম্বর, 2/10 নিট 30 দ্বারা বুঝায়। অর্থাৎ আমাদের একটা ধারে বিক্রয় বা ধারে ক্রয়ের এখানে পরিশোধ করেছে যখন, তাহলে ক্রয়ের বেলায়, তাহলে আমরা বাকিতে ক্রয় করেছি, এই বাকিতে ক্রয়ের টাকা আমাকে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। যদি আমি 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করি তাহলে আমাকে 2% বাট্টা দিবে। তাহলে আমি যদি একটু আগে পরিশোধ করি 10 দিনের ভিতরে তাহলে আমাকে 2% বাট্টা দিবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমরা কি পাচ্ছি? 10 দিনের ভিতরে মূল্য পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে, রাইট। 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 10% বাট্টা পাওয়া যাবে, ভুল। 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, 1, 3 পাওয়া যাচ্ছে খ নাম্বারে। 30 নম্বর প্রশ্ন, জুন 13 তারিখে ধারে বিক্রয় 7,500 টাকা, ঋণ সত্ত্ব হচ্ছে 2/10 এবং N30 মানে নিট 30। জুন 15 তারিখের মধ্যে খরিদ্দার 500 টাকার পণ্য ফেরত দেয়, জুন 23 তারিখে পুনঃনিষ্পত্তিতে সাপেক্ষে কত টাকা আদায় হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 তারিখে বিক্রয় হয়েছে, 13 তারিখে বিক্রয় হয়েছে, সত্ত্ব হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করবে, তার মানে 23 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এখন জুন 15 তারিখে 500 টাকার পণ্য ফেরত দিয়েছে, তার মানে 7,500 টাকা থেকে 500 টাকার পণ্য ফেরত দিয়েছে, তাহলে এখানে বর্তমানে পণ্য ক্রয় আছে আমাদের 7,000। জুন 23 তারিখে পুনঃনিষ্পত্তি সাপেক্ষে কত টাকা আদায় হবে? তাহলে আমরা দেখছি 13 থেকে 23, তাহলে এখানে 10 দিন, 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ হচ্ছে, অবশ্যই এখানে কি হবে? বাট্টার একটা হিসাব হবে। তাহলে 7,000 টাকার উপরে, এই 7,000 টাকার উপরে আমরা 2% বাট্টা ক্যালকুলেশন করব। 7,000 টাকার উপর 2% বাট্টা হচ্ছে 140 টাকা। তাহলে বাট্টা বাদে বাকি টাকা আদায় হবে। তাহলে এই 7,000 টাকা থেকে 140 টাকা মাইনাস করব, তাহলে পাচ্ছি 6,860 টাকা। এই 6,860 টাকা আদায় হবে। ঠিক আছে, 7,500 টাকা থেকে আগে পণ্য ফেরতের টাকাটা বাদ, তাহলে পাবো 7,000। জাস্ট আমি পরিশোধ হচ্ছে, এই জন্য 7,000 টাকার উপর 2% বাট্টা 140 টাকা বাদ দিলে বাকি টাকা আদায় হবে। আশা করি বুঝেছো। 31 নম্বর প্রশ্ন, লেনদেনের বৈশিষ্ট্য কি কি? স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র। সঠিক, স্বয়ংসম্পূর্ণ একটা স্বতন্ত্র, এটা তার বৈশিষ্ট্য। এটা সর্বদা দৃশ্যমান না, সর্বদা দৃশ্যমান হয় না, কিছু লেনদেন আছে অদৃশ্যমান, তাহলে এটা হচ্ছে না। 3 নাম্বার, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। লেনদেন অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হয়, তার উত্তর হচ্ছে 1 এবং 3, উত্তর হচ্ছে খ নাম্বার। এরপরে 32 নাম্বার, মেসার্স হিমু ট্রেডার্স 2015 সালের 1 জানুয়ারি 1 লক্ষ টাকার পণ্য 10% কারবারি বাট্টায় ক্রয় করেন। 10 দিনের পর উক্ত মালের মূল্যের অর্ধেক 10% বাট্টায় পরিশোধ করেন। তাহলে 2015 জানুয়ারি 1 তারিখে 1 লক্ষ টাকার 10% কারবারি বাট্টায় পণ্য কিনেছে। তাহলে আগে প্রথম কাজ হচ্ছে কারবারি বাট্টা তালিকা মূল্য থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 লক্ষ টাকা 10%, 10,000 টাকা বাদ যাবে। এই 10,000 টাকা বাদ দিলে আমাদের টাকা থাকবে এখানে 90,000 টাকা। এই 90,000 টাকার 10 দিনের ভিতরে 10% বাট্টায় অর্ধেক টাকা পরিশোধ করেছে, তাহলে 90,000 টাকার 10% বাট্টায় অর্ধেক পরিশোধ করবে। ওকে, তাহলে এই 90,000 টাকার অর্ধেক তার মানে কত? 45,000 টাকা। এই 45,000 টাকার উপরে 10% বাট্টায় পরিশোধ হবে, তার মানে 4,500 টাকা হচ্ছে বাট্টা। তাহলে এখানে মেসার্স হিমু ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত? বাট্টার পরিমাণ হচ্ছে 4,500 টাকা, উত্তর হচ্ছে ক। জিনিসটা কীভাবে হবে? আগে আমরা কারবারি বাট্টা বাদ দিব, তাহলে 90,000কে অর্ধেক করব, কারণ অর্ধেক টাকা পরিশোধ হবে, অর্ধেক করার পরে ও অর্ধেকের উপর 10% বাট্টা হবে, ওটা হচ্ছে 4,500 টাকা। অবশিষ্ট অর্ধেক, এটা অর্ধেক হবে, অর্ধেক যদি বাট্টায় পরিশোধ করা না যায়, তার মানে অবশিষ্ট টাকা আরও আছে 45,000। এই টাকার যদি কোনো বাট্টায় পরিশোধ না হয় তাহলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে, সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করলে আমাদের জাবেদাটা কি হবে? পাওনাদার হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। সম্পূর্ণ টাকা পরিশোধ 45,000 করে। তাহলে এটার কারণে কি হবে? এটার কারণে আমরা আগের প্রশ্নে একটা বাট্টা দিয়েছিলাম, ঠিক আছে? আগের পরিশোধ করার সময় আমরা টাকা পরিশোধ করছিলাম, এই সময় আমরা একটা বাট্টা পেয়েছি, প্রাপ্ত বাট্টা। পরিশোধ করার সময় প্রাপ্ত বাট্টা পাওয়া যায়, এটা আমরা প্রথমে পেয়েছিলাম 4,500, এটা আয় হয়েছিল আমাদের।
এখানে এসে আমরা ওই আয়টা পাই নাই, তার মানে আমাদের একটা আয় কমবে। আগে আমরা বাট্টার সময় একটা আয় পেয়েছিলাম, কিন্তু এখানে তো বাট্টায় পরিশোধ হয়নি, তাহলে বাট্টায় পরিশোধ না হলে আমার আয়টা কমে যাচ্ছে। তাহলে এই যে আয় কমবে আমাদের, এখানে আমাদের কোন আয় কমবে? আমাদের প্রত্যক্ষ না পরোক্ষ? হ্যাঁ, প্রত্যক্ষ নয়, প্রত্যক্ষ নয়, এই বাট্টাটা মূলত প্রাপ্ত বাট্টা, তাহলে এটা পরোক্ষ পরিচালনায়। তাহলে উত্তর হবে এখানে দুই অংশ, দুইটা, এক হবে না, এক হচ্ছে প্রত্যক্ষ পরিচালন আয় কমবে, এটা হবে না, কারণ প্রাপ্ত বাট্টাটা পরোক্ষ পরিচালন আয়, তাহলে উত্তর এখানে 2 নাম্বার হবে। এবং আমাদের এখানে সম্পদের পরিমাণ, আগে আমাদের সম্পদ ছিল কত টাকা, এখন সম্পদ কত টাকা? আমরা 45,000 টাকা থেকে 4,500 বাট্টা পেয়েছিলাম। ওকে, তাহলে তখন আমরা জাবেদা করেছি পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে দিই, একটু বড় করে লিখিয়ে জায়গায়। আমরা যখন বাট্টা পাবো, পাওনাদার হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, এবং প্রাপ্ত বাট্টা, আমি সংক্ষেপে বাট্টা লিখছি, বাট্টা ক্রেডিট হবে। বাট্টা হচ্ছে 4,500, আর পাওনাদার যাবে আমাদের 45,000, আর এটা হবে 40,500। ওকে, আমাদের প্রথম বাট্টার অংশে, তাহলে বাট্টার অংশে আমরা নগদান হিসাব এখানে দেখছি 40,500 ক্রেডিটে আছে, বাট এখন নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 45,000, তার মানে এখানে নগদ টাকা আমরা বেশি কমাই ফেলছি। কোন জায়গায়? পরের প্রশ্নে, এই প্রশ্নে নগদ টাকা আমাদের বেশি কমেছে, কারণ আগে নগদ টাকা কমতো 40,500, বাট এখন নগদ টাকা বাট্টা ছাড়া হলে নগদ টাকা কমতেছে 45,000। তাহলে নগদ টাকা কি সম্পদ? তাহলে সম্পদের পরিমাণ কমবে, এখানে একটু কমে যাবে, তাহলে সম্পদের পরিমাণ কমবে এবং পরোক্ষ পরিচালন আয় কমবে। এই দুইটা অপশান আমাদের মিলে যাচ্ছে, উত্তর হচ্ছে গ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে 34 এবং 35 নাম্বার, এখানে 2013 সালের 31শে ডিসেম্বরের স্বত্বাধিকার ও দায়ের পরিমাণ, মূলধন, সঞ্চিতি, ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, এগুলো দেওয়া আছে। মূলধন, সঞ্চিতি, ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার। 34 নাম্বার বলছে বহির্দায়ের পরিমাণ, তাহলে বহির্দায় মানে চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। তাহলে চলতি দায় হচ্ছে এখানে আমাদের পাওনাদার এবং ব্যাংক জমাতিরিক্ত, তার মানে 30,000 আর 10,000 হচ্ছে চলতি দায়। আর এখানে দীর্ঘমেয়াদী দায় আমরা তো দেখছি না, দীর্ঘমেয়াদী দায় 0, তাহলে এখানে চলতি দায়ের টাকাটাই মূলত এখানে বহির্দায় হিসাবে কাজ করবে। তাহলে 30, 10, 40, 40,000 টাকা হচ্ছে উত্তর। বহির্দায় সূত্রটা মনে রাখবো, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। 35 নম্বর প্রশ্ন, পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণে তার ব্যবসায়ের চূড়ান্ত হিসাবের কি পরিবর্তন হবে? পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি, তাহলে পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি এটা হচ্ছে বিপরীত দায়, পাওনাদার থেকে বাট্টাটা বাদ যাবে, বাট্টা সঞ্চিতি বাদ যাবে, তাহলে পাওনাদার কমে যাবে, দায় কমবে। দায় কমবে আছে কিনা আমরা দেখি, এ 3-এ আছে। এবং এই বাট্টাটা আমার একটা আয়, এই বাট্টাটা আমার একটা আয় হিসাবে গণ্য হবে, আয় হিসাবে গণ্য হবে, প্রাপ্ত বাট্টা হিসাবে গণ্য হবে। এর কারণে আমাদের আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে নিট লাভ বৃদ্ধি পাবে। তার উত্তর হচ্ছে 1 এবং 3। সম্পত্তির সাথে কোনো সম্পর্ক এখানে আমরা দেখছি না, সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, তাহলে 1 নিট লাভের বৃদ্ধি পাবে এবং দায় কমবে, তাহলে উত্তর হচ্ছে খ। খতিয়ানকে বলা হয় প্রাথমিক বই, স্থায়ী বই, পাকা বই। প্রাথমিক বই হচ্ছে জাবেদা, প্রাথমিক বই হচ্ছে জাবেদা, স্থায়ী বই হচ্ছে খতিয়ান, পাকা বই হচ্ছে খতিয়ান। ওকে, তাহলে খতিয়ানকে বলা হবে স্থায়ী বই এবং পাকা বই, উত্তর হচ্ছে গ। বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি, আমরা নগদান বইয়ে কন্ট্রা এন্ট্রিগুলো পাই। এক হচ্ছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে কন্ট্রা হয় না, এটা জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কন্ট্রা মানে কি? যে জাবেদায় নগদ এবং ব্যাংক উভয়টা আছে, এখানে ব্যাংক আছে বাট নগদ নাই, তাহলে এটা কন্ট্রা হচ্ছে না। ব্যাংকে জমাদান, হ্যাঁ এটা কন্ট্রা হবে, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এখানে নগদ ব্যাংক দুইটাই আছে। ব্যাংক হতে অফিসের প্রয়োজন উত্তোলন, তাহলে এখানে অফিসের প্রয়োজন উত্তোলন করলে নগদ টাকা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের টাকা হ্রাস পাবে, তাহলে এখানেও আমাদের কি আছে, এখানে আমাদের কি আছে, ব্যাংক হতে অফিসের প্রয়োজন উত্তোলন করলে নগদ ডেবিট, ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। এখানে নগদ ব্যাংক আছে, ব্যাংকে জমা দিলে এখানে ব্যাংক ডেবিট হবে, ব্যাংক ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদ ব্যাংক আছে, এখানেও নগদ ব্যাংক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। এখানে নগদ ব্যাংক নাই, এটা কন্ট্রা এন্ট্রি হবে না, তাহলে উত্তর পাচ্ছি আমরা গ। 38 নম্বর প্রশ্ন, ব্যাংকে জমা
কৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলো 2 ঘন নগদান বইয়ে কীভাবে লিপিবদ্ধ হবে? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে, তাহলে ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়ে ফেরত আসে তাহলে ব্যাংক থেকে কমেছে, 1 নাম্বার ব্যাংক থেকে কমেছে, তাহলে ব্যাংক থেকে কমবে ক্রেডিট পাশে। কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে কমে যাবে, তাহলে আমরা কোন পাশে লিখব? ব্যাংকের ঘরে ক্রেডিট পাশে লিখব। ডেবিট পাশে নগদের ঘরে লেখা যাবে না, এটা ব্যাংকের কাজ। ক্রেডিট পাশে নগদের ঘরে লেখা যাবে না, এটা ব্যাংকের কাজ। নগদে এই দুইটা লেখাই যাবে না, তাহলে এখানে ব্যাংক থেকে ফেরত এসেছে, ক্রেডিট পাশে লেখা মানে ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 3। গ নাম্বার, নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? খুবই গুরুত্বপূর্ণ। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই কোনটা? আমরা হিসাব চক্রের ধাপগুলো মনে রাখতে হবে। হিসাব চক্রের ধাপগুলো মনে না রাখলে এখান থেকে যে কোনোভাবে প্রশ্ন হলে আমরা পারবো না। হিসাব চক্রের আমরা 10টা ধাপকে চিন্তা করব। প্রথম হচ্ছে লেনদেনটাকে আমরা শনাক্ত করব, আইডেন্টিফাই করব। এরপরে লেনদেনটাকে লিপিবদ্ধ করব, বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে। জাবেদাভুক্ত করব, খতিয়ানে স্থানান্তর করব, রেওয়ামিলে স্থানান্তর করব, সমন্বয় জাবেদা করব, কার্যপত্র প্রস্তুত করব, আর্থিক বিবরণী প্রস্তুত করব, সমাপনী দাখিলা করব এবং হিসাব পরবর্তী রেওয়ামিল তৈরি করব। এই টোটাল 10টা ধাপ এখানে দেওয়া হয়েছে। এটার মধ্যে কিছু ঐচ্ছিক আছে, আবার কিছু আবশ্যিক আছে। তো এই ধাপগুলো মনে রাখতে হবে। লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল, সমন্বয়, কার্যপত্র, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা এবং হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুতকরণ। এই ধাপগুলোর কোনো জায়গায় মূলত আমরা নগদান হিসাব দেখি নাই, নগদান হিসাব দেখি নাই। জাবেদা দেখেছি, খতিয়ান দেখেছি এবং রেওয়ামিলও দেখেছি। তাহলে আমাদের প্রশ্নে আমরা দেখছি এখানে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই। এই নগদান বইটা আমরা দেখি নাই, তাহলে হিসাব চক্রের এটা কি নয়? ধাপ নয়। এটা ধাপ নয়। হিসাব চক্রের এটা কি নয়? ধাপ নয়। এই 10টা হিসাব চক্র আমরা মনে রাখবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের হিসাবের বই থেকে আমরা 39টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দিয়েছি। এই ভিডিওটা তোমরা একবার বা দুবার দেখলে আমার মনে হয় তোমাদের একদম পরিপূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।